বাংলাদেশের শত শত শিশু হত্যার খুনি ইউনূস এখন প্যারিসে অবস্থান করছেন। প্রবাসী বাংলাদেশিরা সেখানে একটা প্রতিবাদের আয়োজন করেছেন। সেই প্রতিবাদ কর্মসূচি নিয়ে আমরা মারুফের সাথে কথা বলবো। মারুফ, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। জি বাড়ি ভাই, আপনাকেও ধন্যবাদ। আসলে আজকে এখানে আপনার একটা ফুটবল আসর ছিল, তো সেখানে প্যারিস জয়লাভ করেছে ক্লাব ফুটবলে। সো এখানে প্রচুর আজকে মানুষজন উৎসব মুখর। এর মধ্যেও আপনারা সবাই জানেন যে গত 17 মাসে বাংলাদেশ ধ্বংসকারী যে মানুষটা বাংলাদেশকে তছনছ করে দিয়েছে, যে মানুষটা মব সন্ত্রাসের জনক, যে মানুষ সুদখোর, তার লক্ষ লক্ষ তার কারণে লক্ষ লক্ষ মানুষ পথের ভিখারি হয়েছে, যে মানুষের কারণে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা, সরকার ব্যবস্থা, আইন ব্যবস্থা সবকিছু ধ্বংস হয়ে গেছে, এবং যে মানুষটার কারণে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত, বিশেষ করে যে মানুষটার কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ যে আতুরঘর রয়েছে, যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, সেই ধানমন্ডি 32 যার উস্কানিতে ভাঙচুর করা হয়েছে, যে মানুষের কারণে লক্ষ লক্ষ মানুষ বিনা বিচারে জেলের মধ্যে কারাবন্দী আছেন, যে মানুষের কারণে পুলিশ, সাংবাদিক থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে মুক্তিযোদ্ধারা আজকে কারাবন্দী, রাজনীতিবিদরা আজকে কারাবন্দী। বিশেষ করে যে মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের যে দল নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের প্রাচীনতম সংগঠন, শুধু বাংলাদেশ নয় উপমহাদেশের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম যে মানুষটা নিষিদ্ধ করেছে, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই ফ্যাসিস্ট ইউনূস, সে প্যারিসে অবস্থান করছে। এবং প্যারিসে যারা যে সকল বাঙালিরা বসবাস করছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের সংগঠন, ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, তাদের যুব সংগঠন বাংলাদেশ যুবলীগ থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ এখানে আসলে তার প্যারিস আগমন উপলক্ষে খুবই ক্ষুব্ধ এবং ক্ষিপ্ত হয়ে আছেন। আপনারা জানেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস গত 27 মে অর্থাৎ ইউরোপে সেদিন ঈদুল আজহার দিন ছিল, সেদিন টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে বাংলাদেশ থেকে তুর্কিতে এসেছে, এবং তুর্কি থেকে পরবর্তীতে আরেকটি ট্রানজিটের পরে আরেকটি বিমানে, যে বিমানটির নাম ফ্লাইট নাম্বার ছিল TK 1833, সেই বিমানের মাধ্যমে সে হচ্ছে প্যারিস শার্ল দে গোল এয়ারপোর্ট, প্যারিস ফ্রান্সের যে কেন্দ্রীয় যে এয়ারপোর্ট রয়েছে প্যারিস শার্ল দে গোল এয়ারপোর্ট টার্মিনাল একে অবতরণ করেছে। এবং নিতে পারেন, আমরা ছিলাম অনেকক্ষণ, আমরা তারা আপনারা জানেন যে সে প্যারিসে আসার পরে তাকে আসলে, যেহেতু সে প্যারিসে এখানে এসেছে তাদের মেয়রের একটি আমন্ত্রণে, এবং তাদের প্যারিসের ফ্রান্সের যে স্থানীয় কিছু রুলস রেগুলেশন রয়েছে এবং ফ্রান্সের যে আপনার তাদের কিছু অনুষ্ঠান রয়েছে, এখানে সে উপস্থিত হয়েছে। এবং তাকে খোঁজার জন্য, তাকে পাওয়ার জন্য বিশেষ করে ফ্রান্সের যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন তারা খুবই উদ্গ্রীব হয়ে আছেন, এবং অনেকেই আপনার প্যারিস শার্ল দে গোল এয়ারপোর্টে তারা সেই 27 মে দুপুর থেকে অবস্থান করেছেন ঈদের আনন্দ ফেলে। আপনারা জানেন যে এখানে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি MA কাশেম এবং সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস এখানে প্যারিসে অবস্থান করছেন। এবং আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, এখানে সর্ব ইউরোপ আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক তিনি ফ্রান্সের বাসিন্দা জনাব মুজিবুর রহমান, তিনিও ফ্রান্সে অবস্থান করছেন, এবং এদের নেতৃত্বে ফ্রান্সের যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের প্রত্যেকটি নেতৃবৃন্দ, এবং শুধু আওয়ামী লীগ নয় মুক্তিযুদ্ধের সপক্ষের এখানে যারা আছেন তারা অনেকেই আসলে সেই 27 মে দুপুর থেকেই ঈদের আনন্দ ফেলে, পরিবার পরিজনের আনন্দ ফেলে তারা অনেকেই প্যারিস শার্ল দে গোল এয়ারপোর্টে অবস্থান করেছিলেন, এবং তারা ইউনূসকে পান কিনা না তারা প্রায় 5 থেকে 6 ঘন্টা তারা অপেক্ষা করেছেন। অনেকে আপনি ফজলুল বাড়ির খবরের সাথে সংযুক্ত হওয়ার জন্য, এবং আপনারা জানেন যে মতামত.com এর সাথে সংযুক্ত হওয়ার জন্য, এবং একজন পর্যবেক্ষক হিসাবে আমি ছিলাম সারাদিনই ঈদের দুপুরবেলা থেকে আমি শার্ল দে গোল এয়ারপোর্টে ছিলাম, সেখানে আমি অবস্থা পর্যবেক্ষণ করেছি, এবং আপনার সাথে আমি সরাসরি লাইভে সংযুক্ত ছিলাম, আপনাকে আমি সর্বশেষ অবস্থা জানিয়েছি। এখানে আমি যতটুকু জানতে পেরেছি যে এইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সে 27 তারিখে ফ্রান্সে আসার পরে 28 তারিখে সে ফ্রান্সের 2 প্যারিসে একটি অনুষ্ঠানে সে অংশগ্রহণ করেছে। আমার কাছে যতটুকু তথ্য আছে সেইখানে
গ্রামীণ ক্রেডিট এগ্রোকাল ফাউন্ডেশন নামে তার একটি ফাউন্ডেশন আছে, আপনারা জানেন। এবং সেই ফাউন্ডেশনের একটা আলোচনা সভা ছিল, একটা কনভোকেশন ছিল প্যারিসে। সেখানে ফ্রান্সের মসিউ ম্যাডাম ইগালিটি মন্ত্রী, মানে হচ্ছে নারী পুরুষ সমতা মন্ত্রী আরোরা বেরজো উপস্থিত ছিলেন। পরবর্তীতে আপনারা দেখেছেন যে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যে প্যারিসের একটি গলি ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই ফ্যাসিস্ট ইউনূস হেঁটে বেড়াচ্ছে। আসলে আমি অনেকের সাথে কথা বলেছি, আমি বলেছি যাদের সাথে আমি কথা বলেছি তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে আপনারা কেন এত ক্ষিপ্ত তার উপরে। সবার একটাই কথা, সে খুব মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে সে যেভাবে তছনছ করে দিয়েছে। আপনি দেশের অবস্থা দেখেন, দেশের আইন শৃঙ্খলার অবস্থা দেখেন, দেশের আপনার খাদ্যদ্রব্যের মূল্যের অবস্থা দেখেন, আপনাদের শিশুদের অবস্থা দেখেন। বিশেষ করে যে 1000-এর উপর প্রায় 1200+ শিশু হাম রোগের কারণে মারা গিয়েছে একমাত্র তার কারণে। এসব কারণে আসলে সাধারণ মানুষজন, রাজনীতির বাইরে গিয়ে সাধারণ মানুষজন খুব ক্ষুব্ধ। আমি একজনকে প্রশ্ন করেছিলাম, আপনারা তো গত 2024 সালের 5 আগস্টের আগে আপনারা শেখ হাসিনাকে ভুল বুঝেছিলেন, শেখ হাসিনাকে নিয়ে আপনাদের অনেক বিতর্ক আছে, সমালোচনা আছে, শেখ হাসিনাকে আপনারা পছন্দ করেন না, তাহলে এখন আপনারা কেন ক্ষুব্ধ হচ্ছেন? এখন তো ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে আপনারা ভেবেছিলেন যে আসলে না জানি বাংলাদেশটা কি সোনার হরিণ পেয়ে যাবে। এখন তারা বলছেন যে আসলে আমরা ভুল করেছিলাম, শেখ হাসিনা রাইট ছিলেন, তিনি যেসব কথাগুলো বলতেন সবকিছু রাইট ছিল। এবং বিশেষ করে এই যে দিনের পর দিন শিশুরা হত্যা হচ্ছে, হাম রোগের কারণে শিশুরা মারা যাচ্ছে, তাকে 2-3 বার ইউনিসেফ বলেছে টিকা নেওয়ার জন্য, সে টিকা আনেনি, সেই টাকাগুলোকে লুটপাট করেছে। আমাদের মেয়েরা, আমাদের শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। আসলে এসব কারণে রাজনীতির মানুষজন এখন শুধু আওয়ামী লীগ, বিএনপি এই ধরনের রাজনীতির বাইরে চলে গিয়ে ইউনূসের উপরে ক্ষুব্ধ। কেন ক্ষুব্ধ? সে 17 মাস সামথিং ডেজে সে দেশটাকে আসলে তছনছ করে দিয়েছে। এই জন্য আসলে মানুষজন ক্ষুব্ধ, এবং এই জন্য তারা চাচ্ছেন যে ইউনূসের বিচার হোক। তো যা বলছিলাম আমি, যে ছবিটা ভাইরাল হয়েছে সেই ছবিটা হচ্ছে, আমি যতটুকু জানি, আমি যতটুকু তথ্য পেয়েছি, আমি আপনাকে গ্রাউন্ডেও সেই সব তথ্যগুলো দিয়েছি। লাস্ট শুক্রবারে একজন ফুল বিক্রেতা, আমি যতটুকু তথ্য পেয়েছি, একজন ফুল বিক্রেতা, তিনি প্যারিসের আপনার সঞ্জয়লজি, আপনি সঞ্জয়লজি বললে হয়তো চিনবেন না, প্যারিস গেট যেটাকে বলা হয়, বাঙালিরা সাধারণভাবে বুঝলে যেটাকে প্যারিস গেট বলেন সঞ্জয়লজি এলাকাতে, তিনি ফুল বিক্রি করেন। তিনি একজন বাবার বয়সী মানুষ, ওনার বয়স যতটুকু আমি অনুমান করলাম আপনার 67 বা 68 হবে। তা উনার এখানে বৈধ কাগজ নেই, উনি অভিবাসী আইনে ছিলেন, এখন উনার পার্মানেন্ট পেপারস হয়নি। উনি ফুল বিক্রি করেন এবং উনি হচ্ছে সঙ্গত কারণে ওনার নাম বলা যাবে না, উনি প্যারিসের একটি মেসে অবস্থান করেন, কয়েকজন মিলে একটি বাসা ভাড়া করে উনি থাকেন। তো উনি ফুল বিক্রিতে ছিলেন, ওদিন প্রচুর গরম ছিল, এবং আপনারা জানেন যে গরমের সময় প্রচুর বাইরের লোকজন প্রচুর বেশি থাকেন এবং ফুল বিক্রি হয়। তিনি সহজতভাবে ফুল বিক্রি করতেছিলেন। তিনি যখন সঞ্জয়লজির এই জায়গাটা ক্রস করে, এখানে পিছন দিকে আপনি প্যারিস, আপনারা জানেন যে প্যারিস যে গেটটা, এখানে 18টা রাস্তার মিলনস্থল হচ্ছে, বড় বড় রাস্তার মিলনস্থল হচ্ছে এই প্যারিস গেট। তো ওইখানে একটা গলির ভিতর দিয়ে উনি অভিজাত যেসব রেস্টুরেন্ট গুলো আছে ওইখানে গিয়ে তিনি ফুল বিক্রিতে ছিলেন। তো তিনি দূর থেকে দেখলেন যে কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছেন পিছন থেকে। তো উনি প্রথমে তো বুঝতে পারেননি, উনি বৃদ্ধ মানুষ এবং উনি আসলে এত রাজনৈতিক সচেতন না। তবে যতটুকু মনে হলো যে উনি আমাদের মতাদর্শের লোক, তিনি মুক্তিযুদ্ধের পালস ধারণ করেন। উনি দূর থেকে একটা ছবি তুলেছেন। উনি ছবি তুলে হচ্ছে উনি যার মেসে অবস্থান করেন উনাকে উনি ছবিটা পাঠিয়েছেন। তো ছবিটা পাঠানোর পরে যাকে পাঠিয়েছেন উনিও বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি আবার হচ্ছেন আওয়ামী লীগ ঘরানার মানুষ এবং রাজনীতি এক সময় করতেন, এখন বয়সের ভারে তিনি রাজনীতি করেন না, প্যারিসেই থাকেন। উনি আমার পূর্ব পরিচিত। তো উনি হচ্ছে আমাকে 2-1 বার উনি কল দিয়েছেন। তো আসলে আমার হচ্ছে 2 দিন বন্ধ থাকে, আমার 2 দিন বন্ধ থাকে, আমি যেখানে কাজ করি সেখানে হচ্ছে আমি 2 দিন ছুটি পাই। তো শুক্রবার সহজতভাবে ছুটি ছিল, আমি একটু লম্বা সময় ঘুমাচ্ছিলাম। আমি 12টার দিকে উঠে দেখি ওনার 2টা কল। তো ওনাকে কল দেওয়ার পরে ওনাকে আমি ব্যাক করলাম কলটা, জিজ্ঞেস করলাম যে কি হয়েছে আঙ্কেল। আমি ভেবেছিলাম মনে হয় কোনো শারীরিক অসুস্থতা বা এই রকমের কোনো কিছু হবে। তো ওনাকে আমি কল দিলাম যে কোনো সাহায্যের প্রয়োজন কিনা না। অনেকেই আমাকে কল করেন
কোনো হেল্পের জন্য, বা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সহযোগিতা লাগলে বা যতটুকু সহযোগিতা মানুষকে করা যায় করি। তো উনি কল দিয়েছেন, আমি ভেবেছি মনে কোনো সহযোগিতা দরকার, আমি ওনাকে কল দিয়েছি। তো উনি বললেন যে তোমাকে একটা ছবি পাঠাচ্ছি, তুমি একটু চেক করো। তো উনি তারপরে আমাকে এই যে ছবিটা পাঠালেন। পাঠানোর পরে আমি পিছন থেকে দেখি যে সেটা ইউনুসের ছবি। তখন আমি একটু খটকায় ছিলাম। তো এর আগে আমরা শুনেছি একটা মানে বাহিরের কথা, মানে ভাষা কথা শুনেছি যে উনি জার্মানি চলে গেছেন, ইউনুস এখান থেকে জার্মানি চলে গেছেন। তো এটা হচ্ছে আমি পরবর্তীতে আমি হচ্ছে দুজনকে পাঠালাম ভেরিফাইড করার জন্য। এরপরে আমি আপনাকেও পাঠিয়েছি যে সেটাকে হচ্ছে একটু ভেরিফাইড করেন, এবং পরে আরেকজনকে আমি ভেরিফাইড করার জন্য পাঠালাম, বললো যে হ্যাঁ না ডক্টর মোহাম্মদ ইউনুস সে হেঁটে গিয়েছে। মানুষ চমৎকার, এই ছবির স্টোরিটা খুবই চমৎকার, কিন্তু যে মানুষটা তুলেছে, যে মানুষটা আপনাকে পাঠিয়েছে, হ্যাঁ, এবং আপনি ভেরিফাইড করেছেন, এবং এই ছবিটা আপনার মাধ্যমে আমরা প্রথম পাই, পাওয়ার মধ্যে আমরা পোস্ট করি। পোস্ট করার পরে এটা এত ভাইরাল হয়ে যায়, বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতেও কিন্তু এই ছবিটা এসে আছে। আর একটা তারপরে একটা ব্যাপার হচ্ছে, বলে রাখি আপনি হয়তো খেয়াল করেছেন, গতকালকে বাংলাদেশের খুব জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার সাব্বির নাম যার, তিনি কিন্তু ইউনুসের আমলে জেলেও গিয়েছেন। তিনি একটা কন্টেন্ট করেছেন, ফ্রান্স আওয়ামী লীগ কি করে, ইউনুসের মতো একটা লোক খুনি, সে ফ্রান্সে ঘুরে বেড়াচ্ছে, ফ্রান্স আওয়ামী লীগ কি করে, এটা খেয়াল করেছেন আপনি? জি, আমি দেখেছি। আসলে আমি বলে রাখি, আমি এই মুহূর্তে আমি হচ্ছে আপনি জানেন আমি একজন মিডিয়া কর্মী, এবং হচ্ছে আমি একজন আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী। এই মুহূর্ত পর্যন্ত আমি ফ্রান্স আওয়ামী লীগের আমার কোনো সাংগঠনিক পদ আমি ক্যারি করি না, আমি করছি না এখন, যেহেতু এখনো সম্মেলন হয়নি। আগামীতে হচ্ছে আগামীর অবস্থাটা পরে বোঝা যাবে। আমি এই মুহূর্তে পর্যন্ত আমি ফ্রান্স আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের হচ্ছে সাংগঠনিক পদধারী কেউ না, আমি তাদের শুভাকাঙ্ক্ষী, আমি সবসময় আছি, থাকবো। তো ফ্রান্স আওয়ামী লীগ কিছু করছে না, এই কথাটি হচ্ছে সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। ভুল মানে এটা হচ্ছে ভুল ধারণা, মিথ্যা বলবো না, ভুল ধারণা। কেন ভুল ধারণা আমি বলি, ইউনুস যে প্যারিসে আসছে এই তথ্যটা প্রথমেই আমি পাই হচ্ছে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতির মাধ্যমে। সভাপতি জনাব এম এ কাশেম এবং দিলদার হোসেন কয়েস সাধারণ সম্পাদক, এই 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি তথ্যটা পাই। ফ্রান্স আওয়ামী লীগের একটা গ্রুপ আছে, এই গ্রুপে একজন ছাত্রলীগের একজন ভাই পোস্ট করেছেন যে এইভাবে ঈদের দিন সে আসছে, আমি প্রথম তথ্যটা পাই। তো পাওয়ার পরে আমি এই তথ্যটা যখন দেখি, গ্রুপে পোস্ট করার সাথে সাথে এই 2-3 মিনিটের পরেই হচ্ছে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি, তিনি আরো অনেকের সাথে আগে কথা বলেছেন, বাইদা ভাই হয়তো আমার সাথে, ওনাকে আমি ঈদের শুভেচ্ছা, তিনি আমাকে ফোন কল করেছেন ঈদের শুভেচ্ছা জানানোর জন্য। জানানোর পরে বললেন যে এই অবস্থা। পরে হচ্ছে ওনাদের, আমি যতটুকু জানি ওনারা শোনার পর থেকেই ওনাদের টিমের লোকজন, আসলে সবার নাম বলা যাবে না, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের তাদের দিক নির্দেশনায় আদেশে ওইখানে শারদেগুল এয়ারপোর্টে হচ্ছে কন্টিনিউয়াসলি লোক ছিল। এখন একটা ব্যাপার হচ্ছে, সে একটা প্রোটেকশনের মধ্যে আছে, ফ্রান্সের কিছু রুলস রেগুলেশন আছে, প্রত্যেক দেশের একটা সেপারেট রুলস রেগুলেশন আছে। এখন এখানে যারা, সে তো বাংলাদেশ থেকে হচ্ছে ভিআইপি পাসে সে এক্সিট হয়েছে, এবং এখানে যারা হচ্ছে নোবেল উইনার যারা এখানে যারা নোবেল উইনার তাদেরকে ফ্রান্স গভর্নমেন্ট একটি প্রোটেকশন দিয়ে রাখে। এবং এরপরে হচ্ছে ফ্রান্সের যে স্থানীয় যে মিউনিসিপাল যেগুলো আছে, যদি কোনো মিউনিসিপালের আমন্ত্রণে বা মিউনিসিপালের মাধ্যমে যৌথ কোনো আয়োজনে কোনো গেস্ট কোনো দেশ থেকে আসেন, যে কোনো মিউনিসিপালের, ফ্রান্সে অনেকগুলো মিউনিসিপাল রয়েছে, তারাও তাকে প্রোটেকশন করে। তো স্বাভাবিক সে হচ্ছে ভিআইপি গেট দিয়ে সে বের হয়ে গেছে। এখন ভিআইপি গেট হচ্ছে ফ্রান্সের শারদেগুল এয়ারপোর্টের টার্মিনাল 1-এর যে ভিআইপি যে জোনটা, এই জোনে হচ্ছে সাধারণ মানুষের অ্যাক্সেস নিষিদ্ধ, এখানে সবাই সকালে প্রবেশ করতে পারেন না। যাদের স্পেশাল পাস থাকে, একটা কার্ড থাকে, ওই পাসের মাধ্যমে হচ্ছে ওনারা প্রবেশ করতে পারেন। এখন যারা এখানে গিয়েছেন, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের দিক নির্দেশনায় যারা গিয়েছেন, আদেশে যারা গিয়েছেন, এবং অন্যান্যরা অনেকে গিয়েছেন, এখানে অনেক লোকজন, সবার নাম আমি বলে শেষ করতে পারবো না, অনেকেই গিয়েছেন, কেউ স্বইচ্ছায় গিয়েছেন, কেউ বিবেকের তাড়না থেকে গিয়েছেন, কেউ রাজনৈতিকভাবে গিয়েছেন। এখন তাকে তো পাওয়া যায়নি। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, প্রথম দিনের পয়েন্ট। 2 নম্বর দিনের পয়েন্টের কথা আমি বলি, আমি যতটুকু জানি, আমি আমার তরফ থেকে বলছি, আমি যতটুকু জানি, এইখানে এই ফ্যাসিস্ট ইউনুস পাবলিকলি সাধারণ বাঙালিদের মধ্যে, এখানে যারা প্রবাসী বাঙালি আছেন, প্রবাসী কমিউনিটির লোকজন আছেন, এখানে সে কোনো প্রোগ্রাম করছে না, সে কখনোই কোনো প্রোগ্রাম করবে না, এবং সেখানে সে আসবেও না, সে এখানে কোনো আসবেও না। তার হচ্ছে ফ্রান্সের মেয়র বা তার ফ্রান্সের রাষ্ট্রীয়তা, এখানে তো ফ্রান্সের আপনারা জানেন যে ইউনুসের অনেকগুলা
বিজনেস হাব রয়েছে, বিজনেস সেন্টার রয়েছে, তার অনেক বিজনেস রয়েছে ফ্রান্সের সাথে তার। সো ওইগুলোর কারণে সে হচ্ছে ওই প্রোটোকলে সে অনুষ্ঠানগুলো করেছে। এবং আমি যতটুকু জানি এখানে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে ছাত্রলীগ, যুবলীগের যারা আছেন অনেকের সাথেই আমার কথা হয়, যেহেতু আমি তাদের সপক্ষের লোক এবং আমি যেহেতু একজন মিডিয়া ম্যান এবং আমি মুক্তিযুদ্ধের সপক্ষের একজন মিডিয়া পার্সন, ঠিক আছে, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তারা প্রত্যেকে এগুলো মনিটরিং এ ছিলেন। এবং আমি যতটুকু জানি যে এখানে তাদের একটা টিম ছিল, তারা খুব ভালো করে চেক করেছে যে অনলাইনে কোনো ইভেন্ট আছে কিনা। না, এখানে ইউনুস সেন্টার যেটা আছে, ইউনুস হাব যেটা আছে, এইখানে কোনো ধরনের অনলাইনের মধ্যে তার কোনো ইভেন্ট পাওয়া যায়নি। এরপরে আসি দ্বিতীয় দিন তারা কি করেছেন। অনেকে বলছেন যে তারা কোনো কিছু করছেন না, না তারা করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি তারা করছেন। এখন আমাদের ব্যাপারটা হয়ে গেছে কি বাড়ি ভাই, আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকে হচ্ছে বাংলাদেশ বা উপমহাদেশের সাবকন্টিনেন্টের মতো আমরা চিন্তা করি যে এখানে ধরলাম, আসলো, ধরলাম, মারলাম, চলে গেলাম। এখানে তো ভাই তা হবে না। এখানে এরপরেও যদি সে বের হতো, সে যদি কোনো পাবলিক প্লেসে যদি ঘোষণা দিয়ে কাজ করতো, তাহলে হয়তো তাকে তারা কোনো ধরনের অ্যাকশনে যেতেন বা অ্যাকশন নিতেন। এখন কথা হচ্ছে যে হাঁটার যে চিত্রটা, এটা কিভাবে হলো, ওই দিন কিভাবে হাঁটলো, আপনারা কেন কেউ কিছু জানতে পারলেন না। এইখানের এই ব্যাপারটা তারা কোনো ইউনুস সেন্টার বা ইউনুস হাবের বা যতগুলো লিঙ্ক আছে তাদের, এখানে কেউই সেই তথ্যগুলো দিতে পারেননি। এবং সে খুব খুব সুকৌশলে, খুব প্ল্যান মোতাবেক সে কাজগুলো করেছে। এবং এখানে আপনি যে জানেন যে এখানে যদি মেয়রের সাথে বা ফ্রান্স মন্ত্রীদের সাথে যদি কোনো প্রোগ্রাম থাকে, এখানে এক্সিট হওয়ার জন্য, ইন হওয়ার জন্য কিছু রুলস রেগুলেশন থাকে। যেমন আমি ইউনুসকে বেশ কয়েকবার গিয়েছি, বেশ কিছু প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, আমি বেশ কিছু প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, এখানে রুলস রেগুলেশন থাকে। ওইভাবেই সেটাই করেছে। সে কিন্তু অবাধে হেঁটে বেড়ায়নি। যে ছবিটা আপনারা দেখছেন, সে যে হোটেলে উঠেছে, এই হোটেল থেকে এই যে অডিটোরিয়ামে সে প্রোগ্রামটা করেছে, এটা হচ্ছে 230 মিটার। কারণ আমরা আসলে এখনো আছি, আপনারা চাইলে আসতে পারেন। দেখছেন এই যে হোটেলের অ্যাড্রেস, আমি অ্যাড্রেস, এই যে হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দিলাম, হোটেলের নামটা দিয়ে দিলাম, ওই হোটেল এখানে 100% ওইখানে দেখাচ্ছেন। এটি হচ্ছে গতকাল বিকাল 4:16-17 দিকে, আমি বলছি একটা করে। তো সে ওই হোটেলের জায়গাটা হচ্ছে এখান থেকে 220 মিটার। ওই সে হয়তো লাঞ্চ আওয়ারে বের হয়ে হেঁটে গিয়েছে। যদি আগে থেকে কোনো প্রোগ্রামের ঘোষণা থাকতো, অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বলতে পারতেছি যে এখানে ফ্রান্স আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের যারা আছেন তারা অবশ্যই অবস্থান করতেন এবং তার কার্যকরী ভূমিকাগুলো তারা গ্রহণ করতেন। এবং আরো কিছু কাজ তারা করেছেন, আমি বলছি। এরপরে হচ্ছে এই জায়গাটা কেউ জানতে পারেনি। যখন এই ছবিটা ভাইরাল হলো, আমার কাছে আসলো, আমি আপনাদের অনেকের কাছে আমি ছবিটা দিয়েছি, আমি নিজে ভেরিফাইড করেছি এবং আরো কয়েকজন ভেরিফাইড করেছেন। এবং সাথে সাথে ঠিক 2টা থেকে ওই এলাকাতে, ওই যে এলাকাটা হচ্ছে আপনার, আপনি যে হেঁটে গিয়েছিল, ওইখানে কন্টিনিউয়াসলি ফ্রান্স যুবলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিলেন। এবং যে হোটেলটা দেখা হয়েছে, যে ভদ্রলোকটা হচ্ছে ফুলের যে ছবিটা তুলেছে, উনি তো হোটেলটার নাম স্পেসিফিকলি বলতে পারেননি। এটা হচ্ছে একটা ফ্রান্সের, আপনাকে বলে রাখি, ফ্রান্স আওয়ামী লীগের জনাব এম এ কাসেম এবং দেলার হোসেন কয়েসের নেতৃত্বে একটা ইনভেস্টিগেশন, একটা টিম তারা আছে, তাদের নেতৃত্বে একটা ইনভেস্টিগেশন, একটা টিম আছে, তারা এটা বের করেছে যে তিনি ওই হোটেলে অবস্থান করেছেন। এবং এই হোটেলে দিন থেকে রাত পর্যন্ত, মানে বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত অনেকেই গিয়েছেন। এবং সে ঢুকে কিনা না, বের হচ্ছে কিনা না, অনেকে হোটেলের লবিতে অনেকক্ষণ বসেছিলেন, অনেকে ভিতরে গেছেন, খোঁজ খবর নিয়েছেন, তাকে পাওয়া যায়নি। এখন কথা হচ্ছে যে গতকালকে, দুঃখিত, আগামীকালকে আমরা শুনতে পারলাম, আমাদের মিডিয়া কর্মী যারা আছে এদের কাছে তথ্য এসেছে। এবং ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি দেখলাম কিছুক্ষণ আগে তিনি সোশ্যাল যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন যে এখানে ফেসিস্ট ইউনুসের নামে একটি বুলভার্ড, মানে একটা চত্বর আছে, ছোট একটা জায়গা, এটা কোনো আহামরি কোনো বড় চত্বর না। ফ্রান্স আসলে যারা নোবেল উইনার যারা, তাদের প্রত্যেকের নামে বিভিন্ন জায়গাতে আসলে স্থাপনা বা রাস্তা তৈরি করে রাখে। আপনাকে বলে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুরের নামেও হচ্ছে ফ্রান্সের একটি রাস্তা আছে। মানে ফ্রান্সের নোবেল, মানে পৃথিবীতে যারা নোবেল উইনিং হয় তাদের সম্মানে তারা এটা করে থাকে। এটা তাদের হচ্ছে ইন্টারনাল, তাদের একটি রাজনীতি বা তাদের একটি সম্প্রীতির একটা অংশ। ওই হিসাবে ইউনুসের নামে ওনারা একটি প্লাস দিয়েছেন ওইখানে। আগামীকালকে আমি যতটুকু তাদের পোস্টার থেকে হচ্ছে দেখলাম,
যে ওইখানে তারা আগামীকালকে বিকেলে 3টার দিকে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন, এবং আমি যতটুকু তথ্য পেলাম যে এখানে হচ্ছে তারা শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে সবাই, যেহেতু তার আসার, সে পাবলিক প্লেসে আসার একটা সুর শোনা যাচ্ছে, আসবে, সে আসার সম্ভাবনা হচ্ছে 90% আসবে। এখন পর্যন্ত আমি ডকুমেন্ট পাইনি, ডকুমেন্ট পেলে অবশ্যই আপনাকে আমি পাঠিয়ে দিব। সে যদি আসুক বা না আসুক, তারা এখানে সে অবস্থান করবে। এবং তাহলে কি বোঝা যাচ্ছে যে ফ্রান্স আওয়ামী লীগ, এবং এখানে অনেকে বলে রাখেন যে বিরোধী পক্ষ, এই পক্ষ ওই পক্ষ, দুই গ্রুপ, এগুলো আসলে আমি আপনাকে বাড়ি ভাই একটা কথা বলে রাখি, এগুলো আসলে রাজনীতিতে যেহেতু আওয়ামী লীগ বিশাল একটি বড় দল, অনেক বড় একটি সংগঠন, এগুলো হচ্ছে ছোটখাটো সাংগঠনিক প্রতিযোগিতা। অনেকে বলেন যে এখানে 2 গ্রুপ, 3 গ্রুপ, 4 গ্রুপ, এটা আসলে এগুলো আসলে কোন মানে রাজনীতির ক্ষেত্রে এগুলো বড় কোনো ধর্তব্যের ব্যাপারই না। কারণ আমি বিশ্বাস করি যারা জয় বাংলাতে বিশ্বাস করেন, যারা বঙ্গবন্ধুতে বিশ্বাস করেন, কারণ এখানে যারা কথা বলছেন, যারাই যাচ্ছেন এখানে গ্রুপিং, এখানে আমি মনে করি যে এটা হচ্ছে এক ধরনের কৌশল, আবার নতুন করে ফাটল ধরানোর জন্য। যারাই যাচ্ছেন, যারাই কথা বলছেন, তারা কেন যাচ্ছেন? ধানমন্ডি 32 ভাঙা হয়েছে, ইউনুসের উস্কানিতে ভাঙা হয়েছে, সেই জন্য যাচ্ছেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে, দেশটাকে ধ্বংস করা দেয়া হয়েছে, মুক্তিযুদ্ধ ক্ষতিগ্রস্ত হয়েছে, জঙ্গিবাদ উস্কে দেওয়া হচ্ছে, সাম্প্রদায়িকতা দেশে বাড়ছে, এই জন্য যাচ্ছেন। তাহলে সবার এখানে তো মূল এইম অফ দ্য মিশন তো এক। তাহলে এখানে আসলে গ্রুপিং বা এই যাচ্ছেন বা ও যাচ্ছেন, এটা আসলে কোনো ধর্তব্যের ব্যাপার না। আর আমরা যেহেতু মিডিয়াতে কাজ করি, আমি যেহেতু একটা পত্রিকা চালাই, আমি যেহেতু অনলাইন অ্যাক্টিভিস্ট, এবং আমি যেহেতু মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, আমি তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক, এবং আমি বলতে পারি যে এখানে ফ্রান্স আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, এবং তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এখন যেটা শোনা যায় যে উনি একটু আগে গিয়েছেন, উনি একটু পরে গিয়েছেন, এটা আসলে প্রতিযোগিতা, সাংগঠনিক প্রতিযোগিতা, এটা আসলে কোনো গ্রুপিং না, কোনো দ্বিধাদ্বন্দ্ব না। এবং আগামীকালকে যতটুকু তথ্য আছে, তার আমি চেষ্টা করব আপনার সাথে হচ্ছে আগামীকালকে 3টা থেকে আপনার সাথে আমি সরাসরি যুক্ত থাকার জন্য, আমার সাথে আরো কয়েকজন যোগাযোগ করেছেন, সর্বশেষ পরিস্থিতি কি এটি যুক্ত থাকার জন্য আমি চেষ্টা করব। এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ যতটুকু খবর জানতে পারছি আপনার কাছে। জি বাড়ি ভাই, আপনি বলেন। আমরা চমৎকার একটা ব্রিফিং পেলাম সবকিছু নিয়ে। আমরা কালকে 3টায় ফ্রান্স লোকাল টাইম 3টায় আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। আমরা আপনার মাধ্যমে ওই প্রতিবাদটা পুরোটা বাংলাদেশের মানুষকে সামনে নিয়ে এসে চেষ্টা করব। জি, আমি আপনাকে আরেকটু শেষ করার আগে আমি একটা তথ্য দিয়ে রাখি, আবারও বলছি যে এখানে আসলে যারা অবস্থান করে, যারা রাজনীতি করছেন, আমরা যারা মোকাবেলা করছি, আপনি আমাদের মতো যারা মোকাবেলা করছে, আমরা হচ্ছে আমাদের হাতে কলম আছে, ক্যামেরা আছে, আমরা একভাবে মোকাবেলা করছি। যারা রাজনীতি করছেন এখানে ফ্রান্স আওয়ামী লীগের যারা পলিটিক্স করেন, তারা একভাবে মোকাবেলা করছেন। মোকাবেলাটা হচ্ছে যেহেতু বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশ ধ্বংসের পরিকল্পনাকারীকে প্রতিহত করতে হবে। এটা দল মত সবকিছুর ঊর্ধ্বে এসে এখানে যে সকল 1000+ শিশু মারা গিয়েছে, এরা তো রাজনীতির অংশ ছিল না। এই মাসুম বাচ্চা যেগুলো মারা গিয়েছে, এখানে মানুষজন যারা হচ্ছে বিনা বিচারে কারাগার ভোগ করতেছে, এরা তো রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানবতা ক্ষুণ্ণ হচ্ছে। এইসব জায়গা থেকে আসলে যে যার মতো কাজ করছে। এবং যারা বলছেন যে কেউ কিছু আসলে কেন কিছু করতে পারছে না, উনি সেই, আসলে এগুলো হচ্ছে রাজনৈতিক কথাবার্তা। আমি সেই দিকে যাচ্ছি না। আমি যতটুকু দেখছি, আমি যতটুকু জানছি, আমি যতটুকু ভেরিফাইড করে পাচ্ছি, আমি পাচ্ছি যে কাজ করছেন, এবং যতটুকু সর্বশেষ যা হবে, কাজ যদি ভালোভাবে সম্পাদন হয়, সবাই আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। এবং আসলে একটু ধৈর্য ধরা উচিত, কারণ এটা হচ্ছে এখানে ফ্রান্সের, কারণ যারা কাজ করছেন সবাই আইন মেনে, আইনের ভিতরে থেকে, আইনের ক্রাইটেরিয়া মেনে তাদেরকে কাজ করতে হবে। আইন কেউ হাতে তুলে নিবেন না, আইন কেউ হাতে তুলতে নিতে চাচ্ছেন না। তারা আইনের মাধ্যমে, এখানে যারা আছে সবাই বিজ্ঞবান, যারা এখানে ফ্রান্স আওয়ামী লীগের যারা কাজ করছেন বা মুক্তিযুদ্ধের সপক্ষে যারা কাজ করছেন, তারা বিজ্ঞবান। এখানে এমনও লোকজন আছে, আমার বয়স যতটুকু তার রাজনৈতিক ক্যারিয়ার, আমি যদি বলে থাকি যে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বা সিনিয়র সহসভাপতি যারা আছেন, আমার বয়স যতটুকু তাদের রাজনৈতিক ক্যারিয়ার ততটুকু। সো তাদেরকে তো তারা বুঝে শুনেই কাজ করছেন। এবং একটা ব্যাপার হচ্ছে, রাজনীতি হচ্ছে ঠান্ডা মাথার জিনিস, এবং একটি সে মেটিকুলাস ডিজাইন করে, যেখানে সে বাংলাদেশটাকে তছনছ করে দিয়েছে, যেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো মানুষকে সে হত্যার পরিকল্পনা করেছে, প্রায় সবকিছু শেষ করে দিচ্ছিল। এইভাবে যে আসলে একটি মেটিকুলাস প্ল্যান করতে পারে, তাকে প্রতিহত করার জন্য খুব ধৈর্য সহকারে কাজ করতে হবে। অতি উৎসাহী, আমার যেটা ব্যক্তিগত মতামত, অতি উৎসাহী হওয়া যাবে না, অতিরিক্ত আবেগতাড়িত হওয়া যাবে না। এবং যারা কাজ করছে, এখানে যারা কাজ করছে তাদের প্রতি স্যালুট, এবং তাদেরকে সহযোগিতা করতে হবে। আমার একটা কথার কারণে যদি তাদের
3টা প্ল্যান নষ্ট হয়ে যায়, তাহলে আলটিমেটলি আমাদের সবার মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজনের যে আপনার একটা গোল আছে, এইম আছে, যে দেশটাকে ধ্বংস করে দিয়েছে তাকে প্রতিহত করার যে আমাদের যে মূল লক্ষ্যটা, এইটা আসলে বিনষ্ট হচ্ছে। এই ব্যাপারে আমার মনে হয় যে সবারই, আমরা যারা কথা বলছি, যারা কথা বলতেছি, সবাই হচ্ছে আমরা একই আদর্শের মানুষ, আমরা হচ্ছে একই নীতির মানুষ, আমাদের পয়েন্ট অফ দ্য ভিউ হচ্ছে একই। তাহলে সেখানে অতি আবেগতাড়িত হয়ে খুব দ্রুত কোনো কিছু করার দরকার নেই বলে, মানে এটি হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, আমি সেটাই মনে করছি।